মেলা শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আকাশে এক ফালি চাঁদ, আর কিছু মেঘের আনাগোনা। মধুপুরের এই শুনশান পথে এখন আমার আর সুকুমারের সঙ্গী বলতে ওই চাঁদখানি। গরুর গাড়ি অনেকক্ষণ ধরেই ঢিকিয়ে ঢিকিয়ে চলছে। আজ রাতে আমাদের ফিরে যাওয়ারই কথা ছিল, কিন্তু আজ যে ট্রেন এরকম ক্যান্সেল হবে তা বুঝতে পারিনি। স্টেশন রোডের কাছেই নাকি সুকুমারের এক দুঃসম্পর্কের শালার বাড়ি, তাই সেখানেই রাত কাটানোর বন্দোবস্ত করতে হবে অগত্যা। গতকাল যে মনোহরের বাড়ি আসা হয়নি, এতকাল বাদে এমন রাত বিরেতে গিয়ে হাজির হলে কি ভাববে কি জানি। সে কি, এতকাল আসিসনি কেন এখানে? আর কি বলি তোকে, পারিবারিক ঝামেলা, বুঝিসই তো। ও বুঝলুম, তা একদিনের জন্য থাকলে মানা করবে না নিশ্চয়ই। তবে আজকে নাটকটা কিন্তু তুই ফাটিয়ে দিয়েছিস। তোর ডিরেকশনে এমন নাটক দেখলেও শান্তি। আমায় আর তোল্লাই দিতে হবে না তোকে। ডিরেক্টর হওয়ার যে কি ঝোঁক দেখছিসই তো। সবাই সব ছেড়ে ছুড়ে পালালো, আর আমাদের ভোগান্তি। সেই সন্ধে থেকে তো কিচ্ছু খাসনি। সেই সন্ধ্যায় কখন 500 জিলিপি কিনেছিলাম। নে, আমিও খাই, তুইও খা। তুই খা, আমি ওই নেতানো আমসত্ত্ব হয়ে যাওয়া জিলিপি এখন খাবো না। না না না, সে কি করে হয়? আমি একা খেলে তো এতক্ষণে খেয়েই ফেলতাম। খা তো, কিচ্ছু হবে না। সব সময় নাক ছিটকুন। তুই যে কি ঝামেলায় ফেলিস না। কই দে দেখি। যা বাবা, ঠোঙাটা আবার কোথায় রাখলাম? বের করছি, দাঁড়া। ওই মেলায় শেষ প্রান্তে একটা দোকান ছিল, ওটা থেকেই নিলাম। এক শীর্ণকায় বয়স্ক লোক ভাজছিল। জিলিপিগুলো দেখে ভক্তি আসবে না, তাও কিনলাম, যদি লোকটার কিছু উপকার টুপকার হয়। তবে জানিস, টাকাটা পাওয়ার পরে উনি যখন ওনার কাঁপা কাঁপা হাতটা আমার মাথায় রাখলো, বুকের ভিতরটা কেমন যেন হু হু করে উঠল। বাবু, দত্তপাড়া এসে গেছে। একটা অন্ধকার গলির সামনে এসে গরুর গাড়িটা দাঁড়ালো। এই দেখো, এতক্ষণ ধিকিয়ে ধিকিয়ে চলছিল, ওকে এখনই পৌঁছতে হলো। রাখ, জিলিপি এখন আর খাওয়া যাবে না। ও ভাই, এখানে হারু চ্যাটার্জির বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? বলতে পারবো না দাদা। ধুর, কোনো কমবেন নয়। এই শৈল, নাম। খানিক বাদে আমরা গলির মধ্যে দিয়ে এগোলাম। সুকুমার খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো বাড়ি খুঁজছিল, নাকি সারা রাত এভাবে ফাঁকা আকাশের নিচে ঘুরতে হবে বুঝতে পারছি না। না রে শৈল, বুঝতে পারছি না ঠিক। এখন দেখছি এখানকার সব বদলে গেছে। তাছাড়া এই রাতে সব বাড়ি অন্ধকার, কাউকে যে বলে খোঁজ নেব তারও উপায় নেই। আমার মনে হচ্ছে আজ রাতটা আমাদের স্টেশনেই কাটাতে হবে। কিন্তু স্টেশন এখান থেকে কত দূর? বেশি না, এই 2-5 মিনিটের হাঁটা পথ। চল, আর দেরি করিস না। নির্জন রাস্তা ধরে এগিয়ে চললাম। ফের সেই ফাঁকা জনমানবহীন পথের হাতছানি। আশপাশে জঙ্গল, ঝোপঝাড়, কখনো কখনো তক্ষকার শিয়ালের প্রচণ্ড চিৎকার। হ্যাঁ রে সুকুমার, স্টেশনের কত দূর? কেন, তোর কি ভয় করছে? ভয় নয় ঠিক, আসলে নির্জন রাস্তা তো, ভূত প্রেত না হোক চোর ডাকাত তো আসতেই পারে। না না, চিন্তা নেই। সুকুমার আঙুল দেখালো। শৈল, ওই দেখ, সামনে স্টেশনের আলো দেখা যাচ্ছে। দেখলাম খানিক দূরে পোড়ামাটি আর ইঁট দিয়ে বাঁধানো একটা স্টেশন। সেখানে মিটমিট করে জ্বলছে একটা বাতি। তবু ভালো, অন্তত কিছুটা হলেও আলো তো দেখা গেছে। এই শৈল, দাঁড়া দাঁড়া, স্টেশনে ওঠার আগে কিছু খেয়ে নি। আজ রাতে তো আর খাওয়া হবে বলে মনে হয় না। একটা দোকানপাটও তো চোখে পড়ছে না রে। তোকে তখন জিলিপিগুলো খেতে দিলাম, তুইও খেলি না। অন্তত কিছুটা তো খিদে মিটতো। সুকুমার মুখ সিটকে বললে, ঠিক আছে, তাই বের কর। ব্যাগ থেকে ঠোঙাটা বের করলাম। একটা অপূর্ব গন্ধ নাকে এসে ঠেকলো। এই শৈল, এ তো চমৎকার খেতে রে।
এত টাটকা এত ভালো জিলেপি আমি বাপের জন্মেও খাইনি। সত্যি তো, এত সুন্দর জিলিপি। আমার আর সুকুমারের জিলিপিগুলো শেষ করতে 1 মিনিটও মনে হয় সময় লাগলো না। খাওয়ার শেষে ঠোঙাটাকে ফেলে স্টেশনের সিঁড়ির দিকে এগোলাম। স্টেশনের সিঁড়ি দিয়ে উঠছিলাম, ঠিক পিছন থেকে কে যেন পিছু ডাকলো। জামাইবাবু! চমকে উঠলাম। আরে মনোহর, তুমি এখানে? একটা লোক, এক হাতে একটা হ্যারিকেন আর এক হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জামাইবাবু, একেই এতদিন পর এলেন, পায়ের ধুলো না দিয়েই চলে যাচ্ছেন? আরে কোথায় ছিলে তুমি এতকাল? আমি তো তোমাদের বাড়ি চিনতেই পারিনি। ভাবলাম তোমরা হয়তো এখানে থাকো না। কি যে বলেন! আসুন, এদিকে আসুন। আজকের রাতটা বরং একটু জামাই আদর খেয়ে যান। আসুন আসুন, দেরি করবেন না। ওদিকে আবার শেয়ালগুলো যা উৎপাত শুরু করেছে। সুকুমার আর ওর শালা সামনে সামনে এগোচ্ছিল। একটা পোড়ামাটির ঘরের সামনে এসে যখন দাঁড়ালাম, তখন বেশ রাত ঘনিয়েছে। আসুন জামাইবাবু, আসুন। এই গরিব খানায় একটু পায়ের ধুলো দিয়ে যান দেখি। হ্যাঁ গো, এ তো সেই পুরনো অবিকল আগের মতোই, কিচ্ছু বদলায়নি। এ পথ দিয়েই তো গেলাম, খেয়াল করলাম না তো। আপনি কি আর আমাদের মনে রেখেছেন? এই চাপা, এই দেখো কে এসেছে। বাড়ির সামনে একটা মস্ত উঠান, আর কলতলা পেরিয়ে ওদের ঘরে গেলাম। মাটির হলেও ঘরটার মধ্যে একটা প্রশান্তি অনুভব করলাম। সারাদিনের খাটাখাটনির পর আজ ঘুমটা বেশ ভালোই হবে। যাক, অবশেষে রাত কাটানোর একটা ব্যবস্থা হয়েই গেল। হ্যাঁ গো মনোহর, তোমার বাবা কোথায়? দেখতে পাচ্ছি না। মনোহর একটু ইতস্তত করলো। শুধু তাই নয়, ওর চোখ মুখের অবস্থাও কেমন যেন বদলে গেল। ও বুড়ো অনেককাল আগেই মরেছে। সে কি, খবর পাইনি তো? পাবেন কি করে? এদিককার খবর কি রাখেন? বুড়ো শেষ বয়সে জিলাপি ভাজতো। কি জানি কি খেয়াল হয়েছিল, আগা গোড়াই খ্যাপা ছিল। সারা জীবন জ্বালিয়ে মেরেছে, মরেও শান্তি দেয়নি। মনোহরের এই হঠাৎ পরিবর্তনে আমি আর সুকুমার দুজনেই অস্বস্তিতে পড়লাম। যদিও সেসবে আমাদের নজর ছিল না। এই ঘন রাতে কখন ঘুমোবো সেটাই ভাবছিলাম। ঠিক পরের মুহূর্তেই মনোহরের বউ ঘরে ঢুকলো। নমস্কার দাদা বাবুরা, আমাদের গরিব ভিটেতে আপনাদের স্বাগতম। এই নিন, আপনাদের জন্য 2টো মোয়া এনেছি, খেয়ে নিন। এই না না, খিদে নেই এখন, জিলিপি খেয়ে এসেছি। আমারও খিদে নেই। বেশ, আপনাদের খেতে হবে না? যত সব, এই বুড়োই বস করেছে। বউটা কেমন গজগজ করতে করতে বেরিয়ে গেল। ওর কথায় আপনারা কিছু মনে করবেন না। জামাইবাবু, এতদিন পরে এলেন, বড় ভালো লাগলো। আচ্ছা, আপনি এখনো নাটকের ডিরেকশন দেন? হ্যাঁ, আজই তো ওই নাটকের ডিরেকশন দিয়েই এলাম। আচ্ছা, আমিও নাটক করতাম, সে কথা আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। তা এখনো করো নাকি? না, এখন আর কে সুযোগ দেয় বলুন। তবে তবে আপনি যদি দেন মন্দ হয় না। তাই নাকি? আমার তো নাটকে ছেলেপিলে লাগেই। শহরের শো না হলেও এদিককার গুলো তো করতেই পারো। সত্যি নেবেন জামাইবাবু? অনেক দিনের শখ পূরণ হবে তাহলে। মনোহর সুকুমারের হাত চেপে ধরল। তবে তবে কথা দিন, অন্য কারোর কথায় আপনি কান দেবেন না। আরে না না, তুমি বলছো যখন কান দেওয়ার কি আছে। জানেন, শত্রুরের অভাব নেই জামাইবাবু। ঘর শত্রু বিভীষণ কত আছে। আচ্ছা, এবার বরং আপনারা শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আমি বরং যাই। মনোহর দরজা বেঁধে চলে গেলে আমাদের এই ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। আজ যা ঝুঁকি গেল। হ্যাঁ, যা বলেছো ভায়া, এবার চোখ বুঝলেই ঘুম। সত্যি চোখ লেগে আসতেই মনে হলো এমন ঘুম আমার জন্মে হয়নি।
চারদিকটায় ঘন অন্ধকার, তার মাঝখানে চিলতে আলোর একটা রেখা। সেই রেখা ক্রমেই বড় হলো, কোত্থেকে একটা জিলিপি ভেসে এলো। মনে হয় স্বপ্ন দেখছি। এখানে কোথাও সুকুমারের অস্তিত্ব নেই, চারপাশ ফাঁকা। হাত বাড়িয়ে জিলিপিটাকে ধরতে যাব, সাথে সাথে ওটা উধাও হয়ে গেল। তারপর একটা কঙ্কালের মাথা আমার দিকে ভাসতে ভাসতে এগিয়ে এলো। জিলিপি খেতে এত ভালো লাগছে। এই, কি গো শুনছো? কোথায় গেলে তুমি? মুহূর্তের মধ্যে স্বপ্নটা যেন দুঃস্বপ্নে পরিণত হলো। এসব আমি কি দেখছি? চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা বন্ধ হয়ে গেল। তার ঠিক পর মুহূর্তে আর একটা কঙ্কালের মাথা। এত কেন ডাকাডাকি করছো? আমাকে নাটকের পাঠ মুখস্থ করতে দেবে না নাকি? দেখছো না মানুষটা কেমন আমার দিকে করে চেয়ে আছে, আর জিলিপি খাবে বলে উতলা হয়ে উঠেছে। কই কই দেখি দেখি, চলো দেখি। আমি ঠিক বুঝতে পারলাম না এরা কারা, কি চায়। এরপরে মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে গেল। ঘরের চারদিকে কিচ্ছু নেই, শুধু ধুলো, ঝুল, মাকড়সার জাল, বাদুড়ের হাতছানি আর একটা ব্যবসা পচা গন্ধ। ঘরের মধ্যে দেখলাম একটা বয়স্ক মানুষ, সে নৌকায় বসে আছে, কি যেন একটা করছে। তো মেলার সেই লোকটা। বৌমা, বৌমা, সারাদিন বেলের লপনা করে বেড়াচ্ছ। আমার ছেলেটাও হয়েছে তেমন কুলাঙ্কার একটা। এরপর মনোহরের স্ত্রী চাঁপাকে দেখলাম, বয়স্ক মানুষটা ঠিক পাশেই দৃশ্যমান হলো। পুরো তোমার ভিন্নতি আর গেল না। আর কত নিচে নামবে তুমি? সারাদিন ওই ছাই পাশ জিলিপি ভেজে চলেছ। এত বড় কথা, ছোট লোক মেয়ের কোথাকার। কুলাঙ্গার ছেলেটাও হয়েছে তেমন। পাওনাদারেরা দিনের পর দিন টাকা চাইতে আসছে। বিষ খেয়ে মর না তোরা, বিষ খেয়ে মর। বিষ তো আমি খাওয়াবো পুরো। এ নিন বাবা, আপনার জন্য মোয়া এনেছিলাম। বাবা, হঠাৎ এত দয়া? করলেও জ্বালা, না করলেও জ্বালা। ঠিক আছে, দাও। তবে তবে তোমাকেও কিন্তু আমার এই জিলিপি খেতে হবে, আমি বলে রাখলাম। হ্যাঁ। লোকটা আমার সামনে একটা মোয়া খেলো। মনোহরকেও দেখতে পেলাম ওখানে। এ নাও, এ নাও, ধরো জিলিপি খাও। বাবা মোয়া খেয়ে নিয়েছে। এই না খোকা, না, তুই ওই জিলিপি খাবি না খোকা। আরে খাও খাও, আপদ বিদায়কালে একটু মিষ্টি মুখ করবে না? কি খাওয়ালে, কি খাওয়ালে আমার? বিষ মিশিয়েছি বাবা, বিষ। কি ভাবলি তুই আমাকে মেরে তোরা শান্তিতে থাকবি? পারবি না, পারবি না। ওই জিলিপিতে আমিও বিষ মিশিয়েছি। তোরাও করবি, করবি। বলতে বলতেই বয়স্ক লোকটা অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কি বললে? কি বললে তুমি? দেখলে, দেখলে কেমন বদমাইশ পুরো। মুড়ো মুড়ো শান্তি দিল না। চোখের সামনে মনোহর আর চাঁপাকে মাটিতে পড়ে ছটফট করতে দেখলাম। তারপর সব উধাও। তোরা মোয়া খাবি না? মোয়া খা, খা। আমাদের নাটকের রোল দিবি তো? আমি কিন্তু তোর অপেক্ষা করে আছি রে। হুড়মুড়িয়ে উঠে বসলাম। ঘামে সারা শরীর ভিজে গেছে।
চারপাশ ফাঁকা। আমরা এতক্ষণ ফাঁকা আকাশের নিচে শুয়েছিলাম। পাশে তাকাতেই দেখলাম সুকুমারেরও আমার মতোই অবস্থা। ভাই শৈল, এ কি দেখলাম? আমার মতো তুইও কি ওই একই স্বপ্ন? পালা, এখানে আর এক মুহূর্ত নয়, পালা পালা। কোনো মতে আমরা পড়ি কি মরি করে উঠে ছুটতে শুরু করলাম। স্টেশনে না পৌঁছানো অব্দি থামা যাবে না। পিছন থেকে তখনও ওই অশরীরীদের কণ্ঠস্বর ভেসে আসছে। অন্যদিকে কান না দিয়ে স্টেশনের রাস্তা ধরে ছুটতে শুরু করলাম। জিলিপির সেই গন্ধ ভেসে আসছে এখনো। স্টেশনে তখন ভোরের প্রথম ট্রেন ঢুকছে। আগে ট্রেনে উঠবো, এরপর আর কখনো জিলিপি খাওয়া হবে কিনা সে নিয়ে সন্দেহ আছে।